আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। বড় হাসপাতাল করতে চায় চীন। গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। সুদানের দারফুরে আধা সামরিক বাহিনীর হামলায় অন্তত ১০০ জন নিহত, জাতিসংঘ। এবং সবশেষে থাকছে পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে বড় নিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্য খাতে চীনা সহায়তা বিষয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, হাসপাতাল নির্মাণ ছাড়াও স্বাস্থ্যের অন্যান্য খাতে বিনিয়োগ সহায়তা দেবে চীন। এর মধ্যে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে দেশে এসেছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের সংশ্লিষ্টতা বরাবরই ছিল। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোতে নিয়মিতভাবে ওষুধের কাঁচামাল চীন থেকে আমদানি করে। ব্যবসায়ীরা মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতির একটি বড় অংশ আমদানি করেন সেখান থেকে। প্রতি বছর অনেক ছাত্রছাত্রী মেডিকেল শিক্ষার জন্য চীনে যান। বাংলাদেশ বেশি করোনার টিকা কেনে চীন থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে একটি সূত্র জানা গেছে, বিশ্বের সেরা বিশেষজ্ঞদের সহায়তায় ওই হাসপাতাল গড়ে তোলা হবে। ওই হাসপাতালকে কেন্দ্র করে উত্তরবঙ্গে চিকিৎসা হাব গড়ে তোলা হবে। এ মাসের মধ্যে অন্তত এই হাসপাতালের স্থান নির্বাচন চূড়ান্ত হতে পারে। ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে আজ রোববার দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা। হামলার ঘটনাটি ঘটেছে আল আহলি আরব ব্যাপিস্ট হাসপাতালে। হামলার আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন। যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। বলেন, হাসপাতালটিতেই হামলা চালানো হবে। এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গা ছেড়ে যাচ্ছে। তাদের কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায়। যদিও এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলাকে জঘন্য ও নোংরা অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার স্বাস্থ্য সেবা খাতের অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েল একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস দারফুর অঞ্চলের দুর্ভিক্ষ কবলিত শরণার্থী শিবিরে টানা ২ দিন হামলা চালিয়েছে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন শিশু ও ৯ জন ত্রাণকর্মী ছিলেন। জাতিসংঘের সুদানে নিযুক্ত মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন এনকুয়েটা সালামি জানান, আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল ফাশের এবং তার আশেপাশের জমজম ও আবু শরুক শিবিরে হামলা চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী শরণার্থী শিবির দুটিতে ৭ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের বসবাস। ওই অঞ্চলের অতীতের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত হয়ে তারা সেখানে আশ্রয় নিয়েছেন। এনকুয়েতা সালামি বলেন, গত শুক্রবার ও গতকাল শনিবার ২ দিন এই হামলা চলে। জমজম শিবিরে হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের একটিতে কাজ করার সময় ৯ জন ত্রাণকর্মী সহ নিহত হন। তাদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার কর্মীরাও আছেন যারা এ ধরনের কাজ করছেন। আমি তাদের প্রতি জোরালো আহ্বান জানাই, অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করুন, বলেন এনকুয়েতা সালামি।
জাতিসংঘের এই কর্মকর্তা ত্রাণকর্মীদের নাম উল্লেখ করেনি, তবে সুদানের ডক্টরস ইউনিয়ন এক বিবৃতিতে জানায় রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থায় 6 চিকিৎসা কর্মী শুক্রবার জমজমে তাদের হাসপাতালে আরএসএফের হামলায় নিহত হন। সংগঠনটি জানায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চিকিৎসক মাহমুদ বাবাকার ইদ্রিস এবং সংস্থাটির আঞ্চলিক প্রধান আদম বাবাকার আবদুল্লাহ। সংগঠনটি এই হামলাকে অপরাধমূলক ও বর্বর হিসেবে আখ্যায়িত করেছে এবং এর জন্য আরএসএফকে দায়ী করেছে। রিলিফ ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে তাদের 9 জন কর্মী নিহত হয়েছেন। এই হামলার ছিল সার্বিক স্বাস্থ্য অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা। সংস্থাটি জানায় জমজম শিবিরে মূল বাজার ও শত শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি সুদানের যে 5 এলাকায় দুর্ভিক্ষ শনাক্ত করেছে তার মধ্যে অন্যতম জমজম ও আবু শোক। চলমান যুদ্ধ সুদানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে। সেখানে প্রায় 2,50,00,000 মানুষ অর্থাৎ দেশের অর্ধেক জনগণ চরম খাদ্য সংকটে রয়েছে। সেনাবাহিনী গত মাসে জাতীয় রাজধানী খার্তুম পুনর্দখল করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরএসএফ এল ফাশের শহরে হামলা জোরদার করেছে। এটি দারফুরে একমাত্র প্রাদেশিক রাজধানী যা এখনও আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে। এই মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদন প্রকাশ করে আরএসএফের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তারা নারী ও কিশোরদের উপর ভয়াবহ যৌন সংহিতা ও গণধর্ষণ চালিয়েছে, যা সুদানের গৃহযুদ্ধে তাদের কৌশলের অংশ। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। গতকাল শনিবার ওমানে এ আলোচনা হয়, তবে বৈঠকে প্রত্যক্ষ নয় বরং ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেছেন। আগামী সপ্তাহে উভয় পক্ষ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে। এই আলোচনার উদ্দেশ্য ছিল তেহরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করা, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানে সামরিক অভিযান শুরু করা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি আছি, আর যদি আগামী সপ্তাহে এই ভিত্তির বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারি তবে সেটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা সেই ভিত্তির ওপর বাস্তব আলোচনা শুরু করতে পারব। তবে সম্ভাবনা রয়েছে। আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং তিনি জানিয়েছেন আলোচনার মূল লক্ষ্য হলো আঞ্চলিক উত্তেজনা কমানো, বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ। আরাকচি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদ থেকে এ পর্যন্ত এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনা। উৎপাদনশীল, শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশে এটি অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, উভয় পক্ষ আগামী শনিবার আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্প মেয়াদে একটি সমঝোতা চায়। আমরা শুধু আলাপ আলোচনার জন্য আলোচনা করতে চাই না। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভেন উইক, ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এসক্রোগিমা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাকচিকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা খুবই ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই বিষয়গুলো অত্যন্ত জটিল, তবে আজ বিশেষ দূত উইটকফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারে পৌঁছানোর পথে একটি অগ্রগতি। উভয় পক্ষ আবার আগামী শনিবার সাক্ষাৎ করতে সম্মত হয়েছে। ট্রাম্প গত সোমবার হঠাৎ ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে আলোচনা শুরু করবে। এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন ওমান। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।